ভাই আপনাকে দেখতে পাচ্ছি আপনি প্রেস ক্লাবে এসেছেন এবং এখানে একটি ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন এবং আপনি বলছেন যে আপনি নারী নেতৃত্ব চান না, কেন? ধন্যবাদ আপনাকে, আপনি ভালো একটা প্রশ্ন করেছেন যে নারী নেতৃত্ব কেন চাই না। তার কিছু কিছু কারণ আছে। যেমন ধরুন আপনারা দেখছেন যে বিগত কোন পুরুষ শাসকের আমলে কখনো কি কেউ কোনোদিন এই আয়নাঘর নাম করে কোন ঘরের নাম জানতে পারছে? ছিল, শোনে নাই। কিন্তু একজন নারী ক্ষমতা থাকাকালীন এই আয়নাঘরের উৎপত্তি এবং এই আয়নাঘর জাতি দেখছে। আবার এই কারণে যে আবার যদি কোনো নারী ক্ষমতায় আসে তাহলে হয়তো দেখা যাবে কি দেন এখন আয়নাঘরের কথা সবাই জানছে, তখন আয়নাঘরের পরিবর্তে হয়তো চিরুনি ঘরও হইতে পারে। আর এটা দেখার জন্য যাতে দেখতে না হয় সেই জন্য কোনো নারী শাসক আমরা চাই না। নারীকে সম্মান জানানোর ক্ষেত্রে আমি মা উল্লেখ করছি, যেমন পিতাকে পুরুষকে পিতা সম্মান দিছি, একজন নারীকে মা সম্মান হিসেবে আমি মানে প্রচারণা করেছি। বুঝছেন? তাহলে বিস্তারিত আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। আমার এখানে লেখা আছে, যেহেতু শব্দ আর মুখস্থ থাকে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমি এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে আমি এই দেশে আর কোনো নারী নেতৃত্ব চাই না। তার যথেষ্ট কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেমন একজন পুরুষ শাসক আর একজন নারী শাসকের, একজন নারীর ক্ষমতা নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই সোনার বাংলাদেশে যতদিন একজন পুরুষ ক্ষমতায় ছিল, এই সোনার বাংলায় স্বাধীন ছিল তখন, এই সোনার বাংলায় সুখ শান্তি ছিল তখন, দেশে গণতন্ত্র ছিল তখন, এই সোনার বাংলায় খেটে খাওয়া সাধারণ মানুষের মাঝে এত হাহাকার ছিল না তখন, সবাই ভালো ছিল তখন, একটি পিতাপূর্ণ একটি শান্তিপূর্ণ দেশ ছিল তখন, এক কথায় সবকিছু ভালো ছিল তখন। তারপর ভুল করলাম আমরা সাধারণ জনগণ, তখন একজন পুরুষের ক্ষমতা একজন নারীর হাতে তুলে দিলাম। যখন একজন নারী ক্ষমতায় আসলো, যখন এই সোনার বাংলাদেশটা এতিম হলো, তখন একজন নারী ক্ষমতায় আসলো, যখন দেশের সুখ শান্তি সব পালিয়ে গেল, তখন একজন নারী ক্ষমতায় ছিল, যখন দেশের সাধারণ জনগণ আইনের শাসন হারালো, তখন একজন নারী ক্ষমতায় ছিল, যখন দেশে গণতন্ত্র হারালো, তখন দেশের সাধারণ মানুষ ভোটের অধিকার হারালো, তখন একজন নারী ক্ষমতায় ছিল, যখন দেশের ছোট থেকে বড় বড় অপরাধ বাড়লো, তখন একজন নারী ক্ষমতায় ছিল, যখন দেশের সব নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বাড়লো, তখন একজন নারী ক্ষমতায় ছিল, যখন দেশে মধ্যবিত্ত থেকে শুরু করে খেটে খাওয়া গরিব মানুষগুলো আরো গরিব হয়ে গেল, তখন একজন নারী ক্ষমতায় ছিল, যখন আমাদের দেশে পিলখানা বিডিআর সেনা অফিসারদের নির্মমভাবে গুলি করে হত্যা করলো, তখন যা জাতি আজও জানতে পারেনি কি কারণে তাদের হত্যা করা হলো। একজন নারী ক্ষমতায় ছিল, যখন দেশের নির্দোষ অনেক আলেম সহ দেশের নির্দোষ অনেক রাজনীতিবিদদের জেলে বন্দী করলো, তখন একজন নারী ক্ষমতায় ছিল, যখন আমাদের দেশের প্রিয় কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে বন্দী করে হত্যা করলো, তখন একজন নারী ক্ষমতায় ছিল, যখন দেশের শাপলা চত্বরে হেফাজতদের নির্মমভাবে গুলি করে হত্যা করলো, তখন একজন নারী ক্ষমতায় ছিল, যখন দেশের এক প্রিয় সাংবাদিক দম্পতি সাগর রুনিকে নির্মমভাবে হত্যা করলো, তখন যার বিচার এখনো হয়নি। একজন নারী ক্ষমতায় ছিল, যখন দেশে গুম খুন চুরি ডাকাতি চাঁদাবাজি সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার নির্যাতন চরম হারে বাড়ল, তখন দেখার কেউ ছিল না। একজন নারী ক্ষমতায় ছিল, যখন দেশ থেকে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করলো, তখন একজন নারী ক্ষমতায় ছিল, যখন দেশের পুলিশকে বানালো জনগণের শত্রু, তখন
একজন নারী ক্ষমতায় ছিল তখন দেশের দল ও অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য ভাই ভাইয়ের শত্রু বানালো তখন। একজন নারী ক্ষমতায় ছিল তখন দল আর ক্ষমতা নিয়ে দুই নারীর মাঝে দুই দলের মধ্যে মরণ যুদ্ধ শুরু হলো তখন। আর সেই যুদ্ধে দেশের সাধারণ অনেক মানুষ মরল তখন। একজন নারী ক্ষমতায় ছিল তখন হঠাৎ করে কোঠা নিয়ে দেশে আন্দোলন শুরু করলো তখন। আর তখনই ওই আন্দোলনকারী সকল ছাত্রছাত্রীদের উপর সেই খুনি বাহিনীকে একজন নারী প্রধানমন্ত্রী হুকুম দিলেন, গুলি করে মারলো তখন। সেই হুকুম শুনে তার খুনি বাহিনী ছাত্রছাত্রীদের উপর গুলি চালালো যখন, আর ঠিক তখনই সেই গুলিতে শহীদ হলো আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, শহীদ বীর আবু সাইদ মুগ্ধ সহ অসংখ্য অগণিত শত ছাত্রছাত্রী মরল তখন। মায়ের হুকুম শুনে খুনি বাহিনী নির্বিচারে গুলি করে ছাত্রছাত্রীদের মারছে তখন, ঠিক তখনই দেশ ও সবাইকে বাঁচাতে আমাদের প্রিয় সেনাবাহিনী সকল ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়ালো তখন। সেনাবাহিনী সকল ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়ালো তখন, সঙ্গে সঙ্গে নারী ক্ষমতা ছেড়ে পালালো তখন। নারী ক্ষমতা ছেড়ে পালালো যখন, নতুন করে দেশটা স্বাধীন হলো তখন। অনেক রক্তের বিনিময়ে দেশটা আবার স্বাধীন হলো যখন, আমরাও ফিরে পেলাম এক নতুন পুরুষ শাসককে তখন। আর সেই নতুন পুরুষ শাসক ডক্টর মোহাম্মদ ইউনূস কে আমরা আমাদের পক্ষ থেকে জানাই সালাম, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সেই সাথে আমি বলতে চাই, সেদিন আমাদের প্রিয় সেনাবাহিনী সকল ছাত্রছাত্রীদের পাশে এসে না দাঁড়াতেন, তাহলে হয়তো আমাদের এই সোনার বাংলা একজন নারী স্বৈরা শাসকের হাত থেকে স্বাধীন হতো না। বাংলাদেশের প্রিয় তাই বাংলাদেশের প্রিয় সেনাবাহিনী প্রধান সহ সকল সেনাবাহিনীদের আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে সালাম ও স্যালুট জানাই। এবং সেই সাথে আমাদের প্রিয় নতুন পুরুষ শাসককে উদ্দেশ্য করে আমি বলতে চাই, হে পুরুষ শাসক, আপনি এমন একটা আইন পাস করুন যাতে এই সোনার বাংলাদেশে আর কোনোদিন কোনো নারী শাসক দেশের প্রধান হতে না পারে, কোনো অবস্থাতেই না, এমনকি দেশে কিয়ামত আসলেও না, না না না। আপাতত এটুকু। আমার মূলত নাম, বাবা মার দেওয়া নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আর বাবা মা মরে গেল, যাক তখনও নাম ঠিক ছিল। যখন দেখলাম 1991 সালে যখনই দেখলাম একজন নারী শাসক ক্ষমতায় আসলো, সেদিন থেকে আমি আমার নাম পরিচয় বদল করে দিছি। এমনকি সেই কষ্টে আজও পর্যন্ত আমি কিন্তু আমার পরিচয়পত্র বানাই নাই, পরিচয়পত্র করিনি। আচ্ছা, এখন নাম মোহাম্মদ এতিমুর রহমান রাখছি। যতদিন এই প্রথা শেষ না হবে, এই ক্ষমতার সংস্কার না হবে, ততদিন এই নাম থাকবে, বহাল থাকবে। তারপর যখন দেখবো এই সরকার এই দেশের থেকে নারী নেতৃত্ব বাদ দিয়ে দিছে, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, একটা কথা শুনতেছি, যেমন ওই রকম নিষিদ্ধ করে দেয় যে নারী নেতৃত্ব এই বাংলাদেশের থেকে নিষিদ্ধ, প্রধান হইতে পারবে না, আর সব হইতে পারবে, শুধু প্রধান হইতে পারবে না। সেদিন থেকে নাম পরিবর্তন করে আবার বাবা মার দেওয়ার নাম আমি ওইখানে লিখে দেবো, মোহাম্মদ হাবিবুর রহমান। আমি সাধারণ একজন শ্রমিক, ওই দিন মজুর বললেই চলে, খেটে খাই। আমি আর একটা কথা বলতে চাই প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে, সাধারণ জনগণের উদ্দেশ্যে, যে আগামী ভবিষ্যতে যদি নির্বাচন হয়, নির্বাচনে অবশ্যই আপনারা একজন পুরুষ শাসককে ভোট দিবেন, কোনো নারী শাসককে ভোট দিবেন না। সে যে দলেরই হোক, যেই হোক, অবশ্যই পুরুষ শাসককে ভোট দেবেন। আপনাদেরকে হাত জোর করে বিনীত অনুরোধ রইল আমার পক্ষ থেকে।